রাষ্ট্রপতির ভাষণ ঘিরে হট্টগোল, বিরোধী দলের ওয়াকআউট। অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন, বেগম জিয়া ও জুলাই শহীদ স্মরণে শোক প্রস্তাব। সংসদীয় গণতন্ত্রে ফিরল দেশ, বললেন সংসদ নেতা তারেক রহমান। মেজর হাফিজ স্পিকার, কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত। রেলে ঈদযাত্রা শুরু কাল, সড়ক পথে বাড়ছে যাত্রীর চাপ। শেষ মুহূর্তে সারা দেশে জমজমাট ঈদের কেনাকাটা। এবং ইরানে ভূগর্ভস্থ স্থাপনায় হামলা চালাতে ভারী বিমান পাঠানোর প্রস্তুতি যুক্তরাষ্ট্রের। উপসাগরীয় অঞ্চলে হামলা বন্ধে জাতিসংঘের আহ্বান। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জারিন। এবার বিস্তারিত। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ বর্জন করে ওয়াকআউট করেন প্রধান বিরোধী দল জামায়াতে ইসলাম ও জাতীয় নাগরিক পার্টি সহ অন্য বিরোধী দলের সংসদ সদস্যরা। অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ জাতীয় সংসদের দিনের দ্বিতীয় অধিবেশনে উপস্থাপন করা হয়েছে। এছাড়া বেগম খালেদা জিয়া ও জুলাই শহীদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট আমলের সংসদ সদস্যরা জনগণের ভোটে ছিলেন না, আর মানুষের চরিত্র হনন নয়। বর্তমান সংসদ জনগণের কল্যাণে কাজ করবে বলে আশা জানান বিরোধী দলীয় নেতা। মফিউর রহমানের রিপোর্ট। জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন ও শপথের পর স্পিকারের সভাপতিত্বে আবার শুরু হয় অধিবেশন। প্রতিটি নির্বাচনী ওয়াদা পালন আজ। শুরুতে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ সংসদ নেতা তারেক রহমানকে বক্তব্য দেওয়ার আহ্বান জানান। আজকের জাতীয় সংসদ হবে সকল রাজনৈতিক কর্ম এবং রাজনৈতিক এবং প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। শুভেচ্ছা বক্তব্যে তারেক রহমান বলেন, দেশ ও জনগণের স্বার্থে কাজ করবে বর্তমান সরকার। স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে রয়েছে। মাননীয় স্পিকার, দেশ এবং জনগণের স্বার্থে আমরা এই সংসদকে অর্থবহ করতে চাই। পরে বক্তব্য দেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, ফ্যাসিস্ট আমলের সংসদে দেশ গঠনের আলোচনার বদলে ব্যক্তির চরিত্র হননের আলোচনা বেশি হতো। এই সংসদে এরকম কিছু হবে না বলে আশা করেন তিনি। আমরা অতীতের সংসদগুলোতে দেখেছি, এখানে দেশের মানুষের কল্যাণ বিবেচনায় আলোচনা না হয়ে মানুষের চরিত্র হননের জন্য এখানে বিপুল সময় ব্যয় করা হয়েছে। আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব, এই সংসদ যেন কারো চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়। পরে প্রয়াত তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, শহীদ জুলাই যোদ্ধা, প্রয়াত সংসদ সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ প্রয়াত বিশ্ব নেতাদের স্মরণ করে শোক প্রস্তাব করা হয়। এই সংসদ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে এবং তার মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। পরে বেগম খালেদা জিয়ার শোক প্রস্তাবের ওপর আলোচনা করা হয়। এই সময় সরকারি দল বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এই আলোচনায় অংশ নিয়ে বেগম খালেদা জিয়ার কর্মব্যস্ত জীবন ও দেশের জন্য তার লড়াই সংগ্রামের কথা তুলে ধরেন। এই সংসদ গঠিত হওয়ার পরে যিনি সবচাইতে বেশি খুশি হতে পারতেন তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি মেয়েদের ক্লাস 10 পর্যন্ত লেখাপড়াকে অবৈতনিক করেছিলেন এবং মহিলাদের ক্ষমতায়নের জন্য তিনি অনেক কাজ করেছিলেন। বাংলাদেশ প্রেমিক মহিলা ছিলেন, তিনি দেশপ্রেমিক মহিলা ছিলেন। তিনি দেশের স্বার্থের বাইরে অন্য কোনো কথা চিন্তা করেননি। এমনকি তাকে দেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করা হয়েছে, তিনি আপোষহীন ছিলেন, তিনি দেশ থেকে বিতাড়িত হন নাই। তিনি বলেছেন যে আমার দেশের বাইরে কোনো জায়গা নেই থাকার, বাংলাদেশই আমার জায়গার স্থান। পরে জুলাই বিপ্লবের ওপর আলোচনা হয়। এতে অংশ নিয়ে সংসদ সদস্যরা রক্তিম জুলাইয়ের বীরদের প্রতি শ্রদ্ধা জানান। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার সেই ভাই বোনদের যারা নিজের বুক বুলেটের সামনে উন্মুক্ত করে দিয়ে আমাদের আবারও স্বাধীন করে নিজেরা স্মৃতি হয়ে গিয়েছেন। এই জুলাই বিপ্লবের প্রতি কৃতজ্ঞ সারা জাতি। এই জুলাই বিপ্লব যারা সংগঠিত হয়েছে তারা ইতিহাসের পাতায় মহাবীর হিসেবেই অন্যান্য বীরদের মতো তাদের স্থান থাকবে। জুলাই যোদ্ধাদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয় ও পরে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্মমন্ত্রী কায়কোবাদ। তাদের সমস্যাগুলির সমাধান করার তৌফিক দান। আয় আল্লাহ, এই 17 বছরে
আমাদের মধ্যে যারা জেলখানায় ছিল। অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান। পরে বিভিন্ন বিষয়ে 5টি সংসদীয় কমিটি গঠন করা হয়। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন উপস্থাপনীয় অধ্যাদেশ। পরে সংসদে আসেন রাষ্ট্রপতি। এই সময় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। রাষ্ট্রপতির ভাষণ শুরু হলে বিরোধী দলের সদস্যরা হট্টগোল শুরু করেন। রাষ্ট্রপতির ভাষণের এক পর্যায়ে বিরোধী দলের সদস্যরা ওয়াকআউট করেন। প্রজাতন্ত্রের কর্মচারীদের নিরলস পরিশ্রম। রাষ্ট্রপতি তার ভাষণে নতুন সরকারকে অভিনন্দন জানান। পরে তিনি বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন। হাজারো মানুষের রক্তের উপর দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটে। বাংলাদেশ আবার গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে উল্লেখ করে তিনি এই ধারা অব্যাহত রাখার উপর জোর দেন। হাজারো শহীদের রক্তের উপর দিয়ে তাবেদার ও ফ্যাসিবাদ মুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়। আমি 2024 সালে জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের এবং দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসন আমলে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নির্যাতন ও নিপীড়নের শিকার সাধারণ মানুষ ও রাজনৈতিক দলের সদস্যবৃন্দকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার হিসেবে মেজর হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন কায়সার কামাল। তাদেরকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এখন থেকে দেশ কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রে ফিরল। মফিউর রহমানের আরেকটি রিপোর্ট। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতনের পর আবারও গণতান্ত্রিক পথে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের 18 মাস পেরিয়ে 12 ফেব্রুয়ারি নির্বাচনে সরকার গঠন করে বিএনপি। 12 মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ডাকেন রাষ্ট্রপতি। সরকারি দল, বিরোধী দল এবং স্বতন্ত্র সদস্যদের উপস্থিতিতে শুরুতেই প্রাঞ্জল হয়ে ওঠে সংসদ কক্ষ। কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় সংসদের প্রথম অধিবেশন। পরে সংসদ নেতাকে বিধি মোতাবেক সভাপতি নির্বাচনের জন্য আহ্বান জানানো হয়। এরপর সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, এখন থেকে দেশে কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্র ফিরল। প্রধানমন্ত্রী হিসাবে আমি এই জাতীয় সংসদে দেশের প্রতিনিধিত্ব করছি। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের জনগণের প্রতিনিধিত্ব করছি। আমার রাজনীতি দেশ এবং জনগণের স্বার্থ রক্ষা করার রাজনীতি। বিএনপির রাজনীতি জনগণের জীবন মান উন্নয়ন এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার রাজনীতি। আমরা এই মহান জাতীয় সংসদকে সকল যুক্তি, তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। সভাপতি পদে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন তিনি। এতে সমর্থন দেন বিরোধী দলের সদস্যরাও। ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য আজ আমি প্রবীণ রাজনীতিবিদ এবং 5 বারের মতন নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করছি। এরপর সংসদ পরিচালনার দায়িত্ব নেন ডক্টর মোশাররফ। পরে স্পিকার হিসেবে মেজর হাফিজ উদ্দিন এবং ডেপুটি স্পিকার পদে কায়সার কামালের নাম প্রস্তাব করা হয়। কণ্ঠভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং সর্বসম্মতিক্রমে এই দুইজন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। পরে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। এই সংসদ জন আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে সংসদের প্রথম অধিবেশনে যোগ দেওয়ার সময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, এর মাধ্যমে গণতন্ত্রের পদযাত্রা শুরু হবে। জানান, জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে সংসদে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেন, সংসদীয় গণতন্ত্র ও গণতান্ত্রিক ক্রমধারা ফিরিয়ে আনাই এই সংসদের মূল লক্ষ্য। আর সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, সকল দ্বন্দ্বের নিরসন যেন সংসদে হয়, সেটাই বড় প্রত্যাশা। এই সংসদ গণপ্রত্যাশার জন্য আকাঙ্ক্ষার এবং আজকে এই গণতন্ত্র প্রথম দিন থেকে কাজ করবে। আজকে যেই
কার্যপ্রণালী সেটা দেখি, তারপর হচ্ছে সে অনুযায়ী হচ্ছে আমাদের ফাংশনালিটিস থাকবে। অবশ্যই রাষ্ট্রপতি তো তার শপথ ভঙ্গ করেছে এবং সে তো ফেসিস্ট অ্যানাবেলার এবং এই কিলিং প্রসেসটাকে সে হচ্ছে সহযোগিতা করেছে জুলাইয়ের। তো সেই জায়গা থেকে তার মোরাল তো কোনো গ্রাউন্ড নাই আজকে জুলাইয়ের মধ্য দিয়ে অর্জিত এই পার্লামেন্টে এসে ভাষণ দেওয়ার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 11 আসনের ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম এবং মাদারীপুর 1 আসনের একই দলের প্রার্থী নাদিরা আক্তারের আবেদন গ্রহণ করেছেন হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনাল। উক্ত 2 আসনে ব্যালট পেপার, রেজাল্ট শিট ও অন্যান্য নির্বাচনী সরঞ্জামাদি হেফাজতে নিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন আদালত। সকালে মোহাম্মদ জাকির হোসেনের একক বেঞ্চে বিএনপি প্রার্থীদের আবেদনের ওপর শুনানির পর 16 জুন পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেন আদালত। একই সঙ্গে আসন দুটিতে বিজয়ী প্রার্থীদের নোটিশ ইস্যু করা হয়। রাজধানী জুড়ে এখন ঈদের কেনাকাটার সরগরম পরিবেশ। পরিবার পরিজন নিয়ে উৎসবের আমেজে মার্কেটে ঘুরে কেনাকাটা করছেন ক্রেতারা। দোকানে আসা নতুন নতুন কালেকশনেও দৃষ্টি কাটছে সবার। ব্যবসায়ীদের দাবি, বিগত কয়েক বছরের তুলনায় এবার বিক্রি কিছুটা কম। নাজমুল ইসলামের প্রতিবেদন। ঈদের আনন্দকে আরো রঙিন করে তোলে নতুন পোশাক, আর সেই আনন্দকে ঘিরেই জমে উঠেছে রাজধানীর শপিং মলগুলোতে ঈদের কেনাকাটা। পরিবার পরিজনকে সঙ্গে নিয়ে পছন্দের পোশাক কিনতে ভিড় করছেন ক্রেতারা। এর ফলে উৎসবমুখর হয়ে উঠেছে রাজধানীর বিভিন্ন বিপণী বিতান। সব বয়সের ক্রেতাদের আনাগোনায় মুখর বিভিন্ন মার্কেট ও শপিং মল। সাধ্যের মধ্যে পরিবারের ছোট সদস্য থেকে শুরু করে সবার জন্যই চলছে কেনাকাটা। আমরা তো বড় হয়ে গেছি এখন, যেহেতু বাচ্চা কাচ্চা হয়ে গেছে, সবার আগে আমাদের বাচ্চাদের চিন্তা করতে হয়, তো প্রথমে আমরা বাচ্চাদের জন্য কেনাকাটা করতে আসছি। একটু দাম দর বেশি, কিন্তু ভালো লাগছে আর কি। ক্রেতাদের অতিরিক্ত ভিড় ও ঠেলাঠেলি এড়াতে অনেকেই দিনের বেলাতেই তাদের কেনাকাটা সেরে নিচ্ছেন। বোরকা কিনলাম, আরো কিনবো, দেখতেছি, মাত্রই আসলাম। পরিবারের জন্য কিনবো, নিজের জন্য কিনবো। যদিও একটু দাম বেশি রাখে, তারপরও ভালো, মানসম্মত, রুচিসম্মত। তবে বিক্রেতারা বলছে বিগত বছরের তুলনায় এবার বিক্রি কিছুটা কম। ঈদ যত ঘনিয়ে আসবে সামনের দিনগুলোতে বেচাকেনা আরো বাড়বে বলে আশা করছেন তারা। মার্কেটে আর 5-6 দিন টাইম আছে, এখন বেচাকেনা লাস্টের টাইমে মোটামুটি ভালো হইব। যেরকম বেচাকেনা হওয়ার কথা ছিল ওরকম বেচাকেনা হয় না। মাঝে মাঝে এরকম বেচাকেনা হয়, বেচাকেনা হয় না, কিন্তু গেছে বাড়িতে এবার কম। এবার বাজারে পণ্যের সরবরাহ পর্যাপ্ত থাকায় দামও তুলনামূলকভাবে ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, ঈদ কেনাকাটার খবর জানাতে ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবাত বাপ্পি। বাপ্পি, বিপণী বিতানগুলোতে কেমন দেখছেন ক্রেতাদের ভিড়, আমাদেরকে জানাবেন। জেরেন, আপনি জানেন যে দিন পরেই পবিত্র ঈদুল ফিতর, সেই ঈদুল ফিতরকে সামনে রেখে ময়মনসিংহে বেশ কিছুদিন যাবতেই কিন্তু জমজমাট রয়েছে ঈদ কেনাকাটা। তো আমরা বিভিন্ন মার্কেট ঘুরে দেখেছি যে মার্কেটে কিন্তু ক্রেতারা কিন্তু প্রতিদিনই ভিড় করছেন। তাছাড়া মার্কেটের বাহিরে যারা স্বল্প আয়ের মানুষজন আছেন তারা কিন্তু ফুটপাতে ব্যাপক কেনাকাটা করছেন। এবং যে বিষয়টি আমরা ক্রেতাদের কাছ থেকে অভিযোগ শুনেছি, যে ক্রেতারা যে বিষয়টি বলছেন যে এবারের যে ঈদে এই ঈদে কাপড়ের দাম বেশি, এমনটাই বলছেন। এবং বিক্রেতাও সেই দাম বেশির বিষয়টা স্বীকার করছেন। এবং যে বিষয়টি আমরা সবচেয়ে বেশি লক্ষ্য করতে পেরেছি যে একেবারে নিম্ন আয়ের মধ্যবিত্ত পরিবারের যারা, তারা কিন্তু বেশিরভাগ কিন্তু ফুটপাতের যে মার্কেট, সেই মার্কেটগুলিতে কিন্তু ভিড় করছেন। এবং আমরা কিন্তু তাদের কাছেও জানতে চেয়েছিলাম আসলে সেই ফুটপাতে কেন এত ভিড়। তো তারা যেটি বলছিলেন যে তাদের যে আয় রোজগার, সেই আয় রোজগারের সাথে সামঞ্জস্য কম থাকায় কিন্তু তারা কম দামে পোশাক কিনে ঈদ আনন্দ উপভোগ করতে চান। তো আমরা একজন ব্যবসায়ীর কাছে জানতে চাইবো যে এই যে ঈদের বাজার কেমন হচ্ছে, আপনারা কি বিক্রি হচ্ছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আমাদের যে লক্ষ লক্ষ যে কাস্টমারের অনেক চাপ, প্রত্যেকটা দোকানে কাস্টমার কানে কানে ভরা থাকে, তাই আমরা খুশি, অনেক খুশি কাস্টমার আসাতে। ধন্যবাদ। তো জেরিন শুনছিলেন যে একজন
ক্রেতা বিক্রেতা বলছিলেন যে তাদের বেচা বিক্রি ভালো এবং তারা অনেকটাই খুশি এমন কথাই কিন্তু বলছিলেন। তাছাড়া ময়মনসিংহের যে ঈদ বাজার, সেই বাজারে সাম্প্রতিক সময়ে কিন্তু আরো বেশি জমজমাট হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন এবং প্রতিটি মার্কেট তারা মনিটরিং করছেন এবং তারা অপরাধীরা যাতে ক্রেতাদের কোনো ধরনের সমস্যার সৃষ্টি না করতে পারেন তার জন্য কিন্তু সজাগ রয়েছেন। তো জরিন, এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে ঈদ বাজারের সর্বশেষ। মাপি, আপনাকে ধন্যবাদ। আগামীকাল থেকে শুরু হচ্ছে ট্রেনের এই যাত্রা। এ নিয়ে প্রস্তুতি শেষ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এই যাত্রায় বাড়তি চাপ সামলাতে অতিরিক্ত ট্রেন এবং কোচ সংযোজন সহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে জ্বালানি তেলের সংকটের আশঙ্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি দূরপাল্লার বাসগুলো। এর ফলে ভোগান্তির মুখে পড়ার শঙ্কা নিয়ে অনেক যাত্রী যাচ্ছেন বাড়িতে। ফিলিং স্টেশনগুলোতেও রয়েছে জ্বালানি তেল ক্রেতাদের দীর্ঘ সারি। এমন সংকট মোচনে সরকারের সজাগ দৃষ্টি কামনা করছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। বিস্তারিত বিজন কুমারের রিপোর্ট। দরজায় করা নাড়ছে ঈদ উল ফিতর। এরই ধারাবাহিকতায় উৎসব আমেজে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে শুক্রবার থেকে শুরু হবে ট্রেনের ঈদ যাত্রা। এই লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে, যার চিত্র ফুটে উঠেছে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে। তবে যাত্রীদের অভিযোগ, কালোবাজারিদের দৌরাত্মে বেগ পেতে হয়েছে অগ্রিম টিকিট প্রাপ্তিতে। টিকিট কাটতে ঢুকলে তাদের টিকিট পাওয়া যায় না অ্যাভেলেবেল। সেক্ষেত্রে মনে করেন আমরা ভোগান্তিতে পড়ে যাই। ম্যাক্সিমামই ব্ল্যাকে বিক্রি হয়ে যায়। আর এই যাত্রাটা আমার কাছে মসৃণ মনে হয় না। বাংলাদেশের রেল বিভাগকে আরো সচেতন হতে হবে, মানুষের দুর্বিঘ্ন যেন দ্রুত শেষ হয়। ট্রেন স্টেশনের দায়িত্বশীলরা বলছেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে স্টেশন জুড়ে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি। চলবে বিশেষ ট্রেনও। সকল বাহিনী দেখবেন স্টেশনে তাদের দায়িত্ব পালন করছে। তো আমি আশা করি যে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন এবং সময়ানুবর্তিতার সাথে সম্পন্ন হবে। এদিকে ঈদের ফিরতি যাত্রা নিয়ে শঙ্কা বেড়েছে সড়ক পথের দূরপাল্লার যাত্রীদের। কারণ জ্বালানি তেলের সম্ভাব্য সংকট আতঙ্ক এখনো বিদ্যমান দেশের বাজারে। দেশের যে পরিস্থিতি, যেভাবে সংকট বাড়ছে, আসলে তো এরকম খুব একটা নরমাল লাগছে না। তো আশাটাই একটু সমস্যা হবে, যেহেতু তেল সংকট, তেল থাকবে কিনা, গাড়ি ঘোড়া থাকবে কিনা। একই শঙ্কায় ভুগছেন বাস সংশ্লিষ্টরাও। কেননা নগরীর ফিলিং স্টেশনগুলোতে আজও বিদ্যমান ক্রেতাদের দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কিনতে হচ্ছে তেল। টাকা দেওয়া এখন তেল পাওয়া যাইতেছে না, ড্রাইভার স্টাফ টাকা নিয়ে ঘুরতেছে, তেল একটু ক্রাইসিস পড়ছে। তেল না থাকলে গাড়িতে পাম্পে যাইতেছে, পাম্পেতে ঘুরে যাইতেছে, পরবর্তীতে আরেক জায়গায় পাম্পের থেকে তেল আনতেছে। প্রতিদিন তো এরকম 3-4 ঘন্টা হরানি হইতেছে, পরে 10 লিটারও বেশি দেয় না। কারো কোনো রেসপন্স নাই। আমরা যে এতগুলো লোক আসছি, আমি বাইক নিয়ে 3 ঘন্টা অসুস্থ অবস্থায় 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি। টার্মিনাল পরিচালনা কমিটির দাবি, জ্বালানি তেলের সম্ভাব্য সংকট তীব্র আকার ধারণ করলে ভোগান্তিতে পড়বেন যাত্রীরা। এইভাবে যদি তেল সংকটটা থাকে, তাহলে ঈদে আসলে আমাদের সার্ভিসটা 100% দেওয়া সম্ভব হয় না। ঈদ যাত্রা ভোগান্তিমুক্ত করতে ট্রেনের টিকিট কালোবাজারিদের দৌরাত্ম্য বন্ধের পাশাপাশি জ্বালানি তেলের সমস্যার সমাধান চান সবাই। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে তেল সংকটের সম্ভাবনায় রাজধানীর পেট্রোল পাম্পে এখনও রয়েছে মানুষের ভিড়। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তেল মিলছে না। এ নিয়ে আরও জানাতে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, তেল নিয়ে পেট্রোল পাম্পের অবস্থা কি দেখছেন আমাদেরকে জানাবেন। জারিন, বিশ্ব রাজনীতির যে টালমাটাল অবস্থা, সেই প্রভাবটি পড়েছে জ্বালানি বাজারগুলোতে এবং বিশ্বের জ্বালানি বাজারের যে সংকট তৈরি হয়েছে বর্তমান এই সময়টিতে, তার প্রভাবটা বাংলাদেশে বড় আকারে ধারণ করেছে। আপনার মাধ্যমে পুরো দেশবাসীকে জানাতে চাই যে এর মধ্যে বাংলাদেশ ডিজেল এবং জ্বালানির যে সংকটে ভুগছেন সেটি পূরণ করার জন্য সরকার রেশনিক পদ্ধতিতে জ্বালানি সরবরাহ করছেন ক্রেতাদেরকে এবং এর অল্টারনেটিভভাবে এই জ্বালানি সরবরাহ করার জন্য ভারত, চীন, সিঙ্গাপুর থেকে তেল সরবরাহ করছেন। এবং আপনার মাধ্যমে জানাতে চাই যে তেল শুধু
একটা সেক্টরকেই প্রভাব ফেলে না, এই জ্বালানি তেলের মাধ্যমে এর সাথে জড়িত থাকে শিল্প কলকারখানা, পরিবহন সেক্টর এবং এর সাথে একে অপরের সাথে জনগণের জীবনযাত্রার মানটিও নির্ভর করে। কারণ যে বিশ্বে জ্বালানি তেলের দাম বেড়ে গেলে সকল জিনিসের দাম বেড়ে যায়। আপনি জানেন যে ইরানের যে চলমান বিশ্বযুদ্ধ হচ্ছে এবং এতে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়াতে জ্বালানি তেলের যে সরবরাহ সেটি কমে গেছে এবং বাংলাদেশের যে জ্বালানি তেলের 90% আমদানি নির্ভর, সেই আমদানি নির্ভর হওয়াতে আমরা বেশ সংকটে পড়েছি। আমি বিকেল থেকে ঢাকার বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে ঘুরে যেটা দেখেছি সেখানে দীর্ঘ লাইন। এখন ইফতারির সময় হওয়াতে কিছুটা কম এই রাজধানীর মগবাজারের যে পেট্রোল পাম্পটিতে বর্তমানে আমি অবস্থান করছি সেটিতে দেখা গিয়েছে। তবে অন্যান্য পেট্রোল পাম্পগুলোতে আমরা ঘুরে যেটা দেখতে পেয়েছি রাসায়নিক পদ্ধতিতে জ্বালানি তেল সরবরাহ করাতে কিছুটা বিপাকে পড়েছেন পরিবহন খাতের ব্যবহারকারীরা। তো সর্বশেষ রাজধানীর মগবাজার থেকে জ্বালানি সংকট নিয়ে এই সংবাদ ছিল জারিন আমার কাছে। তরিকুল, আপনাকে ধন্যবাদ। কিডনি প্রতিস্থাপনের নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের 5 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। টার্কিশ কোম্পানির ওয়েবসাইট নকল করে তারা প্রতারণার মাধ্যমে তুরস্কে কিডনি রোগী পাঠিয়ে বিশাল অঙ্কের টাকা আত্মসাৎ করত বলে জানিয়েছে র্যাব। বৃহস্পতিবার সকালে র্যাব 4-এর কার্যালয়ে সংস্থাটির কোম্পানি কমান্ডার KN রায় নিয়তি বলেন, এই চক্রের সদস্যরা এক রোগীকে জিম্মি করে হাতিয়ে নিয়েছে অর্ধ কোটি টাকা। ইমদাদুল হক খানের রিপোর্ট। রাজধানী মিরপুরে র্যাব 4-এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে র্যাব। এ সময় র্যাব জানায়, টার্কিশ কোম্পানির ওয়েবসাইট নকল করে একটি চক্র কিডনি রোগীদের ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছিল। এ চক্রের 5 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। turkish.bd নামক একটি ওয়েবসাইট খুলে বাংলাদেশের বিভিন্ন কিডনি পেশেন্ট, IVF পেশেন্ট, এ ধরনের বিভিন্ন পেশেন্টদেরকে তুরস্কে পাঠিয়ে সেখানে তাদেরকে জিম্মি করে বিশাল অঙ্কের আর্থিক প্রতারণা করে থাকে। র্যাব 4-এর কোম্পানি কমান্ডার KN রায় নিয়তি বলেন, প্রতারণার টাকা এই চক্রের সদস্যরা বিলাসী জীবনযাপন করত। ঢাকা শহরে সে গাড়ি বাড়ি করে ফেলছে, সে খুবই লাক্সারিয়াস লাইফ লিড করে। তিনি বলেন, কেউ প্রতিবাদ করলেই নানা হুমকি ধমকি দিত চক্রের সদস্যরা। চিকিৎসা না পাওয়া এবং এই সংক্রান্ত তার ক্ষতিপূরণ দাবি করলে উল্টো তাকে আরো ভয়ভীতি দেখিয়ে তাকে হুমকি প্রদান করে। এ সংক্রান্তে তিনি ডিএমপির শ্যামপুর থানায় একটি মামলা রুজু করেন। প্রতারণার শিকার এক রোগীর স্বজন জানান, একটি বেসরকারি হাসপাতালে ডায়ালাইসিস করাতে গিয়ে এই চক্রের ফাঁদে পড়েন তারা। আরেক স্বজন বলেন, অর্ধ কোটি টাকা খরচ করেও তার রোগী কোনো সেবা পাননি। কিডনি ট্রান্সপ্লান্ট রিলেটেড যে জিনিসগুলো ছিল তারা আমার কাছ থেকে টাকা নিচ্ছে ঠিকই, কোনো টেস্ট করে নাই, কোনো কার্যক্রম কিছুই করে নাই। তো লাস্টে তারা আমাকে ভয়ভীতি দেখাইছে যে এখানে বাংলাদেশে আরো লোকজন ট্রান্সপ্লান্ট করতে এসে তারা এখানকার জেলে আছে। রাজু ওই যেখানে ডায়ালাইসিস করতে যায় ওখানে ও থাকে আর কি। তারপরে এই পেশেন্টগুলোকে ও মানে ডাইভার্ট করে যে আমরা এখানে দিচ্ছি, আপনারা এভাবে যেতে পারবেন, বাংলাদেশে এটা কখনোই সম্ভব নয়। প্রতারক চক্রে খপ্পরে পড়ে এখন নিঃস্ব হয়ে গেছে ভুক্তভোগী পরিবারটি। ইমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণে ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে হামলা চালাতে ভারী বিমান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে বাহরাইন, ওমান, সৌদি আরবে হামলা অব্যাহত রেখেছে ইরান। উপসাগরীয় দেশগুলোর উপর হামলা বন্ধ করতে ইরানকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। যুক্তরাজ্যের একটি বিমান ঘাঁটিতে মার্কিন বিমান বাহিনী B-1 বোমারু বিমানে বাংকার ব্যাস্টার বোমা মজুত করছে। ধারণা করা হচ্ছে, পেন্টাগন ইরানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণের মতো ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে হামলা চালাতে এ ভারী বিমানগুলো পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। বর্তমানে মার্কিন বিমান বাহিনীর বহরে 40টি B-1 বিমান রয়েছে। সকালে বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র একটি জ্বালানি ট্যাঙ্কে আঘাত হানে। সৌদি আরব জানিয়েছে, সাইবাহ তেল ক্ষেত্রের দিকে ধেয়ে যাওয়া ড্রোন তারা আকাশে ভূপাতিত করেছে। এর আগে ওমানের সালালাহ বন্দরে জ্বালানি ট্যাঙ্কে ড্রোন হামলা হয়। পরে বন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখে কর্তৃপক্ষ। উপসাগরীয় দেশগুলোর উপর হামলা বন্ধ করতে ইরানকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। একটি প্রস্তাবে বলা হয়, এই হামলাগুলো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি। প্রস্তাবে আরও বলা হয়, বিশ্ব অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোর উপরও গুলি চালিয়েছে ইরান।
মার্কিন গোয়েন্দা তথ্য মতে ইরানের শাসন ব্যবস্থা ভেঙে পড়ার কোনো তাৎক্ষণিক আশঙ্কা নেই। সরকার এখনও দেশের জনগণের উপর নিয়ন্ত্রণ ধরে রাখছে। ঐশী আলম, মোহনা সংবাদ। মধ্যপ্রাচ্যে জ্বলছে অশান্তির আগুন। তেল আবিবের দিকে একযোগে ১০০টি রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী। এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এদিকে ইরান বলছে তাদের কাছে এমন ক্ষেপণাস্ত্র আছে যা পানির নিচ থেকে উৎক্ষেপণযোগ্য। সেগুলোর আগামী কয়েকদিনের মধ্যে ব্যবহার করা হতে পারে। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্ট। ইরাকের জলসীমায় ছোট নৌকা দিয়ে হামলা চালিয়ে দুটি বিদেশি তেলবাহী ট্যাঙ্কারে আগুন ধরিয়ে দিয়েছে ইরান। এই ঘটনায় অন্তত একজন নাবিক নিহত হয়েছেন। ঘটনার পর ইরাক তাদের সব তেল বন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে, তবে বাণিজ্যিক বন্দর চালু রয়েছে। পারস্য উপসাগরের অতি গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে বিশ্ববাজারে ১ লিটার তেলও যেতে না দেওয়ার চূড়ান্ত ঘোষণা দিয়েছে ইরান। তেহরান বলছে ব্যারেল প্রতি তেলের দাম $200 ছাড়ানোর জন্য যেন বিশ্ববাসী এখন থেকেই প্রস্তুত থাকে। এদিকে লেবানন থেকে উত্তর ইসরায়েলের দিকে প্রায় ১০০টি রকেট ছুড়েছে হিজবুল্লাহ। এতে ইসরায়েলের হাইফা, গ্যালিলি ও গোলান মালভূমি এলাকায় সাইরেন বেজে ওঠে। চলতি মাসে এটি ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর সবচেয়ে বড় হামলা বলে মনে করা হচ্ছে। লেবানন সরকার হিজবুল্লাহকে থামাতে না পারলে বৈরুতের একটি অংশকে গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত করার হুমকি দিয়েছে ইসরায়েল। এদিকে ইরানের IRGC জানিয়েছে তাদের কাছে পানির নিচ থেকে উৎক্ষেপণযোগ্য বিশেষ ক্ষেপণাস্ত্র রয়েছে, যা প্রয়োজনে খুব শীঘ্রই ব্যবহার করা হতে পারে। অন্যদিকে ৩ শর্তে যুদ্ধ বন্ধ করবে বলে জানিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের দেয়া ৩টি শর্ত হল ইরানের বৈধ অধিকারকে স্বীকৃতি দেওয়া, ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে আর কোনো আগ্রাসন না হওয়ার জন্য শক্ত আন্তর্জাতিক নিশ্চয়তা নিশ্চিত করা। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল ব্যবস্থাপনায় বিদেশি কোম্পানির কাছে দেয়ার প্রক্রিয়ায় বৈধতা বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দেন। এদিকে ভোটের ফলাফল চ্যালেঞ্জ করা কয়েকটি আবেদন গ্রহণ করেন হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনাল। অন্যদিকে জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য দিয়েছেন শহীদ আনোয়ারের বাবা আল আমিন পাটোয়ারি। বাকিটা জানাচ্ছেন মুদাসির আলী। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা নিয়ে জারি করা রুল খারিজের হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে টার্মিনালটি পরিচালনায় বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তিতে কোনো বাধা থাকল না। বিষয়টি খোলাসা করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনিক রুশদ হক। যুব অর্থনীতিবিদ ফোরাম আপিল বিভাগে আপিলের অনুমতি চেয়ে লিভ টু আপিল দরখাস্ত ফাইল করে এবং আজকে গতকালকে শুনানির পরে আজকে আদেশ দিয়ে ওই হাইকোর্টের অর্ডারের বিরুদ্ধে তারা যে লিভ টু আপিল করেছেন সেটিকে খারিজ করে দেওয়া হয়েছে। অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 11 আসনের ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে বিএনপি প্রার্থী MA কাইয়ুম এবং মাদারীপুর 1 আসনের একই দলের প্রার্থী নাদিরা আক্তারের আবেদন গ্রহণ করেছেন হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানির জন্য 16 জুন দিন ধার্য করেছেন আদালত। আদালত একইভাবে এই পিটিশনটি শুনানির জন্য গ্রহণ করেছেন এবং প্রতিপক্ষের প্রতি নোটিশ জারি করেছেন এবং আগামী 16/6/2026 তারিখ আমাদের যে নোটিশটা ফেরতের জন্য দিন ধার্য করেছেন এবং নির্বাচন কমিশনকে যথারীতি এই নির্বাচন সংশ্লিষ্ট প্রত্যেকটা মেটেরিয়ালকে তাদের প্রিজার্ভ করার জন্য নির্দেশনা দিয়েছেন। খুলনা 5, পিরোজপুর 2 এবং বরগুনা 2 আসনে পরাজিত জামায়াত প্রার্থীদেরও আবেদন মঞ্জুর করেন হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনাল। এই 3টি মামলায় আজকে আদেশ দিয়েছেন আগামী 16/6/2026 সালে পরবর্তী নোটিশ ফেরত আসবে, স্পেশাল মেসেঞ্জারের মাধ্যমে ফেরত নোটিশ যাবে। একই সাথে একটা ব্যতিক্রম আদেশ দিয়েছেন ওই কেন্দ্রগুলোর সিসিটিভি ফুটেজকেও সংরক্ষণ করার আদেশ দিয়েছেন এবং ব্যালট বাক্স, অন্যান্য ম্যাটেরিয়াল প্লাস সিসিটিভি ক্যামেরার ফুটেজ। এদিকে মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে 4 নম্বর সাক্ষ্য হিসেবে সাক্ষী দেন শহীদ আনোয়ারের বাবা আল আমিন পাটোয়ারি। ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য গ্রহণ শেষে তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবী মনসুরুল হক চৌধুরী। এ মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য 5 এপ্রিল দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।
দিন যত গড়াচ্ছে অমর একুশে বইমেলায় ততই বাড়ছে নতুন বইয়ের সংখ্যা, সেই সঙ্গে বাড়ছে ক্রেতাদের উপস্থিতিও। বিকাল গড়াতেই মেলা প্রাঙ্গণে ভিড় করছেন নানা বয়সী পাঠক। এ নিয়ে আরও জানাতে বইমেলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব আহমেদ। রাজীব, বইমেলার শেষ সময় এসে কেমন দেখছেন বেচাকেনা? জেরিন, আপনি জানেন বইমেলার 15তম দিন আজ, এবং কিছুদিন পরেই ঈদ উল ফিতর। এরকম একটি ভিন্ন আবহে এবং ভিন্ন পরিবেশে এবারের বইমেলা আয়োজন করা হয়েছে নির্ধারিত সময়ের বাইরে, এবং তুলনামূলকভাবে অন্য অন্য বারের চেয়ে কম প্রকাশনীর সংখ্যা। অন্য অন্য বার ছিল যেখানে 1049টি, এবার 549টি স্টল এখানে অংশ নিচ্ছে মূলত। তো শেষ মুহূর্তে আসলে আমরা মেলার যে চিত্র দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে বলাই যায় চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে এবারের মেলা। অর্থাৎ শেষ কয়েকটি দিনে মেলা আসলে জমতে শুরু করেছে। আমরা এর আগের দিনগুলোতে যেমন দেখেছি মেলাতে ওই রকম ভিড় নেই, পাঠকের সংখ্যা কম, এবং লেখক পাঠকের যে একটি মেলবন্ধন, একটি বই পেতে পাঠকের দৌড় ঝাঁপ, বিভিন্ন প্রকাশনীর সামনে দীর্ঘ লাইন, এবং পাঠকের অটোগ্রাফ পেতে মরিয়া একটি ভাব, সেই বিষয়গুলো কিন্তু আমরা এর আগের দিনগুলোতে লক্ষ্য করিনি। আজকেও যে ওই রকম ব্যাপারটা আছে তাও না, কিন্তু তবু আমরা কয়েকজন প্রকাশকের সঙ্গে কথা বলেছি, তারা বলছে শেষের দিনগুলোতে আসলে তারা বেচা বিক্রি ভালো করেছে এবং মেলায় সকল শ্রেণীর পাঠক দর্শক সমাগম যথেষ্ট পরিমাণ হয়েছে। আর বাংলা একাডেমি যেটি জানিয়েছেন, আজকে 15তম দিনে মেলায় মোট 82টি নতুন বই এসেছে এবং সর্বমোট এ পর্যন্ত 1337টি বই মেলাতে এসেছে। এর মধ্যে কবিতার বই বরাবরের মতোই উল্লেখযোগ্যভাবে বেশি, এবং বেশি বইয়ের বিক্রির সংখ্যা যদি আমি বলি তাহলে বলবো যে গবেষণাধর্মী বই, উপন্যাস এবং গল্পের বই আসলে বেশি বিক্রি হচ্ছে। এছাড়া আরও কিছু বিষয় আপনাকে জানাতে চাই। এখানে যে লেখক মঞ্চ থেকে একটি আয়োজন হয়, সেখানেও আমরা উল্লেখযোগ্য পাঠক দেখতে পাচ্ছি, এবং সেখানে বই বিষয়ে নানা আলোচনা হচ্ছে, নানা প্ল্যান, নানা সমালোচনা হচ্ছে। সেখানেও উল্লেখ সংখ্যক পাঠক ওখানে জমায়েত আছে। তাছাড়া যারা অনেকেই আশা প্রকাশ করেছেন এই গণ্ডির থেকে বের হয়ে সামনের বার থেকে মেলা তার স্বরূপে ফিরবে, এবং 21-এর চেতনায় মহিমান্বিত হয়ে 21-এর চেতনায় ধারণ করে সর্বস্তরের পাঠকে মেলায় আসবেন এবং বইমেলা তার স্বকীয়তা বজায় রাখবে, এমনটাই জানাচ্ছে সাধারণ পাঠক, প্রকাশক এবং লেখক। জেরিন, 21-এর রাজীব, আপনাকে ধন্যবাদ। সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় দরিদ্র পরিবারের মধ্যে শুরু হওয়া আর্থিক সহায়তা বিতরণ কার্যক্রমের সঙ্গে প্রথম দিন থেকেই যুক্ত হয়েছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। পরীক্ষামূলক চালুর প্রথম দিনেই 13 জেলার 6,451টি পরিবার নগদের মাধ্যমে এই সহায়তার অর্থ পেয়েছে। উপকারভোগী পরিবারগুলোর মধ্যে নগদের মাধ্যমে 1,62,04,265 টাকা বিতরণ করা হয়েছে। প্রতিষ্ঠানটির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের প্রধান বলেন, এমন একটি প্রকল্পের অংশীদার হতে পেরে তারা আনন্দিত। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।